গোপালগঞ্জে এনসিপি সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতাই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী লীগ দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের কেউ গুলিবিদ্ধ হয়ে চোখ হারানোর শঙ্কায়, কেউ আবার পঙ্গু হওয়ার হুমকিতে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ নিয়ে বিপাকে তাদের পরিবার। খুলনা ও সুনামগঞ্জে আহত জুলাই যোদ্ধারা বলছেন, দ্রুত পর্যাপ্ত সরকারি সহায়তা ও পুনর্বাসন প্রয়োজন তাদের। এই বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খুলনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরও অনেকের মতোই অংশ নেন বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাল সাফিল। পুলিশের ছোড়াগুলি লাগে তার বাম চোখে। চিকিৎসার পরও দেখা দিয়েছে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা। দেশে এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। অর্ধেক সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে বিপাকে এই জুলাই যোদ্ধার পরিবার। ঘোরার মধ্যেই আছি আমি। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস বা প্রতিশ্রুতি কোনো কিছুই পাইনি যে আমার আদৌ পরবর্তী চিকিৎসাটা হবে নাকি হবে না। গণ অভ্যুত্থানে আহত কলেজ ছাত্র আব্দুল জারি গিফারি ও শেখ রাফসান জনিরও দিন কাটছে অনিশ্চয়তায়। চিকিৎসা চালানো ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার থেকেও গুরুতর আহত অনেক সহযোদ্ধা আছে, যাদের কারো চোখ নাই, যাদের কেউ হাত হারিয়েছেন, যাদের কেউ পা হারিয়েছেন, যাদের হয়তো আমার থেকে এই পুনর্বাসন সুবিধাগুলো আরও বেশি প্রয়োজন। গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করছিলাম, এখান থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে আমরা কোনো গ্যাজেটভুক্ত হতে পারিনি। আর পুনর্বাসন তো তার অনেক পরে। আন্দোলনে সুনামগঞ্জে গুলিবিদ্ধ হন দিনমজুর রিপন মিয়া। পুরোপুরি সুস্থ না হলেও অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তিনি। জায়গা জমিন যা আসলে আমি তো বিক্রি করে দিচ্ছি, বাংলাদেশের চিকিৎসা করতে বিক্রি করে। আমাদের সরকারের পক্ষ থেকে আমার বাইরে যাওয়ার কোনো একটা যোগ করে দিত, বা ডিসির দিকে আমার কোনো একটা চাকরির বিষয় দিত, চাকরি দেওয়া, তো আমি চলতে পারলাম না। জেলা প্রশাসন জানায়, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলছে। সরকারের তরফ থেকেও প্রশিক্ষণ সহ নানামুখী তৎপরতা আছে। আমরা যদি এ বিষয়ে সরকারের যে নির্দেশনা পাবো সে অনুসারে আমরা ব্যবস্থা নিব। খুলনায় জুলাই যোদ্ধা হিসেবে 71 জন গেজেটভুক্ত হয়েছেন, আর সুনামগঞ্জে গেজেটভুক্ত 273 জন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিয়ে রাজনীতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিএনপি নেতারা। জামায়াত নেতারা বলছেন, 24-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে। আর ঐক্যের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন না করার দাবি বিশিষ্টজনদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন, যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং নিউজ পোর্টালটির উপদেষ্টা পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। সত্যি কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা 3 জন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে। বাংলা এডিশনের কাছে নিজেদের প্রত্যাশা ও সাফল্য কামনা করেন বিশিষ্টজনেরা। আবেগে তাড়িত হবেন না, বাস্তবে বিশ্বাস করেন এবং সেটাই প্রকাশ করেন। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই মিডিয়া। দেশ এবং জনগণের জন্য, জনগণের কথা বলবে, জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নে কাজ করবে। রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি বলে মনে করেন অনুষ্ঠানে যোগ দেয়া রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই যে অনৈক্য যে সৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু অনৈক্য সৃষ্টি করছে।
কারণ আমি আমার মতটা একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যদি করা হয় জাতীয় ঐক্য কোনোদিনও হবে না। ভারতীয় প্রভাবের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে যত কথাই বলি না কেন, আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আওয়ামী লীগের পুনর্বাসন রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা করেছি। পরে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টাল বাংলা এডিশনের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো চাপে নয়, বরং বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। প্রতীকটি শিডিউলে রাখলেও এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার ইসি ভবনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে গেল 12 মে আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপরই দলটির নিবন্ধন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত করলেও ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ও প্রতীক রেখে দেয় ইসি। বুধবার সেই প্রতীক ও দলটির নিবন্ধনের তারিখ সরিয়ে নেওয়া হয়। কমিশনের দাবি, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এই ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্যে যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি দাবি করে আক্তার আহমেদ আরও বলেন, নৌকা মার্কা কেউ ব্যবহার করতে পারবে না। কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এর আগে নৌকা মার্কাকে শিডিউলে রেখে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। এর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া সদরে নিজ বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লাইলি খাতুন ও তার পুত্রবধূ হাবিবা বেগম। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে লাইলি খাতুনের মেয়ে বন্যা আক্তার আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লাইলির ঘরে ঢুকে প্রথমে তাকে ও পরে ছেলের স্ত্রী হাবিবাকে গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রামদা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টায় তার। মেডিকেলে নিয়ে আসার পর দুইজন মনে করেন যে আমার বর্মা আর আমার ভাইস্তে বউ মারা যায় আর আমার ভাতিজি, তাই মনে করেন যে মৃত্যুর সজ্জায়। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনা ঘটিয়েছে এবং সেও একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে। তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি। সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন একটা মানতে চায় না বিষয়টা, এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। এবছর বর্ষা মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষার রাজধানী সহ সারা দেশে বাতাস বেশ নির্মল। বর্ষায় আকাশে দেখা দেয় মেঘের ঘনঘটা, পরক্ষণে ঝোপঝাপ বৃষ্টি। এরপরে আবার উঁকি দেয় সূর্য। কখনো কখনো টানা বর্ষণ, গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টির প্রকৃতিতে ফিরিয়ে দেয় নতুন প্রাণ।
আবহাওয়া বিজ্ঞানের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 4 মাস বর্ষাকাল ধরা হলেও সর্বোচ্চ বৃষ্টি হয় জুলাইয়ে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 28 জুন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। মধ্য জুলাই পর্যন্ত এই দুই বিভাগে কয়েক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষা মৌসুমে সাগরে নিম্নচাপের প্রভাব বেশি থাকলে বৃষ্টির মাত্রাও বেড়ে যায়। জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে চট্টগ্রামে প্রবেশ করে, পাহাড়ের সাথে বাধাপ্রাপ্ত হয়, তার একটু সম্মুখ সাইডে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে আমরা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলি এবং ইংরেজিতে একে আমরা অরোগ্রাফিক রেইনফল বলি। বাংলাদেশে দুটি জায়গায় এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, সিলেট বিভাগেও হয় এবং আমার চট্টগ্রাম বিভাগেও এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। বছর জুড়ে বায়ু দূষণ তীব্র হলেও বর্ষায় বাতাস থাকে বেশ শুদ্ধ। বৃষ্টিপাত যখন হয় তখন ধুলাবালিগুলো খুব দ্রুত সেটেল ডাউন করে যায়। সরাসরি বৃষ্টিপাত হয়ে যায় তখন গ্যাসিয়াস পলিউটেন্টগুলো ডাইলুটের সাথে সাথে পার্টিকুলেটগুলো বৃষ্টির পানির সাথে নিচে সেটেল ডাউন করে এবং বৃষ্টির পরবর্তীতে আমরা খুবই নির্মল একটি আবহাওয়া বা বাতাস আমরা উপভোগ করতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে এবছর বর্ষা মৌসুমে কয়েক বছরের তুলনায় গড় বৃষ্টি বেশি হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুশ ইন করা ভারতের নাগরিকদের সেদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয়, বরং জড়িতদের বিচারের তাগিদ দেওয়া হচ্ছে দিল্লিকে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার। এছাড়াও পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর পুশ ইন, সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের সঙ্গে সমঝোতা মানছে না ভারত। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া না মেনে পুশ ইন করছে বিএসএফ। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। অবশ্যই ভারতীয় যারা আছে তারা অবশ্যই ভারতে ফেরত যাবে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো প্রসেস করতে 2-4 দিন সময় লাগতে পারে, সেটা হলো অন্য বিষয়। মোটেই নমনীয় নয় আমরা ব্যাপার। আমরা স্পষ্টভাবেই বলছি যে জাস্ট ওই কেউ একজন আইন ভঙ্গ করছে মানে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। এটা বেআইনি এবং আমরা এটার বিচারও দাবি করেছি। যারা এই কাজটা করছে তাদেরকে যেন ভারতীয় আইনে বিচার করা হয় যে এই হত্যাকাণ্ডের জন্য। এটা আমাদের অবস্থান এখনো এক্স্যাক্টলি এটাই আছে এবং আমরা নিয়মিত কিন্তু আমাদের প্রতিবাদ বহাল রেখেছি। মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা জানানো হয়েছে। এক্ষেত্রে দু দেশ এক হয়ে কাজ করবে বলেও জানান তৌহিদ হোসেন। তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয়ে অপরাধ তাহলে 2 থেকে 7 বছরের জেল হতে পারে, আর যদি খালাস হয় তাহলে তো হবে। আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। এরপরেও কিন্তু আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে একই ধরনের অভিযোগে এবং আরও কিছু অ্যারেস্ট হবে, এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে এখনো আলোচনা চলমান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দু দেশের সরকার চাইলেই নন ডিসক্লোজ চুক্তি করতে পারে। এ নিয়ে কোনো কমেন্ট করে অথবা আমি যেহেতু সরকারের মানুষ, সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের পাশাপাশি এনবিআর কর্মীদের এখন বিশ্বাস ও আস্থা বাড়ানো জরুরি। এতে রাজস্ব আদায়ে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন তারা, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। যৌক্তিক সংস্কারের আগে কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আন্দোলনকারীরা বলছেন, বদলি, প্রত্যাহার ও দুদক আতঙ্কে কাজে মনোযোগী হতে পারছেন না তারা। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে 1.5 মাসেরও বেশি সময় আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস ও বন্দরে পালন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলন প্রত্যাহারের সপ্তাহ না যেতেই এনবিআর কর্মকর্তাদের বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি 16 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। গণক্ষমা চাওয়া শুরু করলেও এখনও এনবিআর কর্মীদের মনোবল রয়েছে তলানিতে। ফলে ভয় নিয়ে কাজে মনোযোগী হতে পারছেন না আন্দোলনে অংশ নেয়া অনেক কর্মী।
চেয়ারম্যান স্যারও বলেছেন যে আমরা সবাই মানে সবকিছু ভুলে আমরা একসাথে আমাদের রেভিনিউ আদায় কার্যক্রম দেবো। এত কিছু বলার পরেও যদি কার্যক্রম হয় তখন মানুষের তো আস্থার সংকট হয়। এনবিআর সংস্কারে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী না আনা পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর হবে না। তারই ধারাবাহিকতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজস্ব বোর্ড। বিশ্লেষকরা বলছেন, সংস্কার কার্যক্রমের পাশাপাশি রাজস্ব বিভাগকে আরও চাঙ্গা করতে কর্মীদের মনোবল বাড়ানো জরুরি। কাজ করে আপনারা বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে আপনারা বাংলাদেশের জন্য আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এনবিআরে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে কর্মীরা কতটা শৃঙ্খলায় ফিরেছে তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। পাশাপাশি সংস্কার কাজে এনবিআর কর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। যাদেরকে নিয়ে সংস্কার করা হবে তাদেরকে যদি আমরা কথা বলার সুযোগ না দিই এই কমিটিতে, তাহলে কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু এই সংস্কার কমিটির কাছে রিফ্লেক্টেড হবে না। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন একটা সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। আদেশে বলা হয়, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্য এক সিদ্ধান্তে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আরও ৭ এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট ২১ জনকে বরখাস্ত করা হলো। বুধবার এনবিআর দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশ্মীর সই করা আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। মুগ্ধতা ছড়াচ্ছে রাঙামাটি শহরের ফিশারি এলাকার সংযোগ সড়ক বাঁধ। শহরের গুরুত্বপূর্ণ ৩টি এলাকাকে এক সূত্রে বেঁধেছে এটি। নির্মাণের ৬ দশক পর সংস্কারের পেয়েছে নতুন রূপ। এর সাথে ভিন্ন মাত্রা যোগ করেছে লেক ভিউ গার্ডেন। বাহারি ফুল আর সবুজের সমারোহ আকর্ষণ বাড়িয়েছে দর্শনার্থীদের। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারির দাবি স্থানীয়দের। দৃষ্টিনন্দন কাপ্তাই লেকের জলরাশি আর তার মাঝে চোখ জোড়ানো সবুজের সমারোহ। রাঙামাটি শহরের বনরূপার সাথে রিজার্ভ বাজার ও তবলছড়িকে যুক্ত করতে তৈরি করা হয়েছিল ফিশারি সংযোগ সড়ক বাঁধ। সংস্কারের মাধ্যমে ৬ দশক পর এবার নতুন রূপ পেয়েছে বাঁধটি, আর এতে ভিন্ন মাত্রা যোগ করেছে রোডস লেক ভিউ গার্ডেন। পুরোটা জুড়ে রয়েছে নানা ধরনের গাছপালা আর বাহারি ফুলের মেলা। ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর রয়েছে ব্যবস্থা। ২০১৯ সালে ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। শীঘ্রই পুরোপুরি কাজ শেষের আশা কর্তৃপক্ষের। তবে এরই মধ্যে সেখানে ভিড় করেছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। পার্কের মতো মানুষজনের হাঁটার ব্যবস্থা হয়েছে, মনোরম সুন্দর পরিবেশ, দেখতে ভালো লাগতেছে। জায়গাটাতে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটাকে উপভোগ করতে পারতেছি। এখন বাঁধের একটা সুন্দর রক্ষণাবেক্ষণ হয়েছে, তার পাশে হাঁটা জায়গার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সড়ক বিভাগকে ধন্যবাদ এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। এই কাজটা আশা করি আগামী ১ মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এখন আমাদের চিন্তা হলো যে কাজটা সমাপ্ত হলে হবে না, এটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। এটা নিয়ে আমাদের যে চিন্তা আছে যে এই কাজটা আমরাই আমাদের রোডস এন্ড হাইওয়ে ফান্ড থেকে মেনটেন করব, এবং যাতে এটার সৌন্দর্য যেটুকু হয় এটা অক্ষুণ্ণ থাকে। ১৯৬৪ সালে নির্মিত বাঁধটি ২০১৭ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়। ৬৬৩ মিটার দীর্ঘ বাঁধের একপাশে ধস ঠেকাতে প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করে সম্প্রসারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।